ইনশাআল্লাহ আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। কাজেই আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা ইনশাআল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনে সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা, অবশ্যই আছে। কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড, কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তবে আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। একটা জিনিস মনে রাখবেন, সকল রোগের ঔষধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক আছে। এবং ভারতে বিজেপি সরকার আসাতে পশ্চিমবঙ্গে আসার পরে মুসলমান এবং পশ্চিম সব জায়গাতে হামলা হয়েছে, হত্যা হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশের বিষয় হিসেবে আপনাদের ভূমিকা কি এখন পর্যন্ত আপনারা কি উদ্যোগ নিয়েছেন এবং আপনারা আর কি করবেন? এটি একটি অনেক বড় একটা প্লিজ আমাদের মিটিং তো, ওই যে মিটিং, একটু প্লিজ আপনি খুব সেনসিটিভ আন্তর্জাতিক প্রশ্ন করেছেন। 35,000 কোটি টাকা ব্যয় পদ্মা ব্যারেজ, যেটি হচ্ছে যে মানুষের জীবন উন্নয়নের জন্য নিয়েছে সরকার, অথচ তিস্তা যেখানে উদ্বাস্তু হয় 2 বছর মানুষ, কিন্তু তার জন্য কোনো ধরনের উদ্যোগ নিল না। আমরা পদ্মা ব্যারেজের এই উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতেই হবে। এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভিতরে কোন টোনে কথা বলেছি আপনারা দেখেছেন। আমাদের পজিশন এই ব্যাপারে একদম ক্লিয়ার। আর প্রথম যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, এটা পশ্চিমবঙ্গ না, দুনিয়ার যেখানে এরকম অপকর্ম হবে আমরা তার নিন্দা জানাই। শুধু ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করার অধিকার এই দুনিয়া কাউকে দেয় নাই, কোনো দেশের সংবিধানও দেয় নাই। কেউ যদি এটা করেন মানবতার উপর এটা জুলুম, এবং আমরা তার বিপক্ষে সবসময় আমাদের অবস্থান স্পষ্ট। 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখেছেন এই রাষ্ট্রের রূপান্তর চায় জনগণ, বিশেষ করে আমাদের যুব সমাজ চায়। কিন্তু সেখানে রূপান্তরের জন্য যেই সমস্ত অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, যেগুলা রূপান্তরের জন্য প্রয়োজন, বর্তমান সরকারি দল সবগুলা বাদ দিয়ে দিয়েছে। এগুলা তারা আলোচনার টেবিলেই আনে নাই। আমরা লড়াই করেছি, আমাদেরকে আলোচনার সুযোগ না দেওয়ার কারণে আমরা সংসদ থেকে বয়কট ওয়াকআউট করে আমরা বের হয়ে এসেছি। কিন্তু আমরা সংসদ ছেড়ে দেইনি কারোর জন্য, কারণ জনগণ আমাদেরকে রাগ করে বাইরে বসার জন্য ওখানে পাঠায় নাই। জনগণ পাঠিয়েছে তাদের কথাগুলা বলার জন্য, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা বলার জন্য। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, প্রথম দিনের বক্তব্যে স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, অতীতে এই সংসদে অনেকে নাচেছেন, গান গেয়েছেন, মানুষের চরিত্র হনন করেছেন, একে অন্যকে গালিগালাজ করেছেন। আমরা ওই সংস্কৃতিটা এই সংসদে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সংসদ হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে এখানে আলোচনা হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে সংহত করা যায়, যুব সমাজের হাতে কিভাবে কাজ তুলে যাওয়া যায়, বেকারত্ব কিভাবে দূর করা যায়, ইন্ডাস্ট্রিতে কিভাবে বিপ্লব আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা মনে করি যে আলোচনা হওয়া উচিত। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে ওই ধরনের চরিত্র হননমূলক কথা আপনি কাউকে বলতে দিবেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সংসদেও তার কিছু কিছু হলেও চর্চা হয়েছে। তবে হ্যাঁ, আগের মতো নয়। এখানে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই নোংরা ধারাটা বন্ধ হবে পবিত্র এই জাতীয় সংসদে। প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। এটা তামসা করার জায়গা নয়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে। এখানে যা তা বলা যাবে না, এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। আমাদের লড়াই ভাই এই নীতির ভিত্তিতে ইনশাল্লাহ চলবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব।
যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে। আপনারা দেখেছেন জ্বালানির সংকট তৈরি হয়েছিল, এটার জন্য আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য। সরকারি দল ভয় পায়, আমাদেরকে আলোচনা করতে দিবে না। আলোচনা করলে যদি আবার কেঁচু করতে গিয়ে সাপ বের হয়ে আসে, এই ভয়ে তারা আমাদেরকে কথা বলতে দিবে না। আমরা বললাম আশ্চর্য, জনগণ আমাদেরকে পাঠিয়েছে তাদের সমস্যা সমাধান করার জন্য। আপনাদের একার দায়িত্ব এটা নয়, এবং এটা আপনাদের হাতের তৈরিও নয়। এটা একটা বৈশ্বিক গ্লোবাল ম্যাটার। একটা যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেশকে, দেশবাসীকে এই জিম্মি দশা থেকে মুক্তি করার জন্য আমরা অবদান রাখতে চাই। আপনারা আমাদেরকে অবদান রাখার সুযোগ দেবেন না? তখন সরকার বাধ্য হলো আলোচনার জন্য আমাদেরকে সুযোগ দিতে। আপনারা দেখেছেন একটা অর্থবহ আলোচনা হলো। পরের দিন আমাদের প্রস্তাবের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী এসে বললেন যে আমরা এই বিষয় নিয়ে কাজ করার জন্য যৌথভাবে একটা কমিটি করতে চাই। আমরা সরকারি দল থেকে এই 5 জনের নাম ঘোষণা করলাম। আপনারা বিরোধী দল থেকে 5 জন দিয়ে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি আমাদের এই কমিটিটা কমপ্লিট করেন। আমি এটাকে অভিনন্দন জানাই, বললাম যে আজকের ভিতরেই আমরা করছি। আমরা বসলাম, বসে 5 জনের নাম দিলাম, কমিটি গঠন হলো। 2 দিনের ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে গেল। কেন পাল্টে গেল? কেউ কেউ বলতে থাকলো এটা অল্প, বলতে থাকলো যে এটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল, জামাত তাদেরকে উস্কাই দিয়েছিল। এত গাড়িগুলা যদি জামাতের হয়, ভাই আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ আমাদের। আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, এটা বার্তা দিচ্ছে ভালো কাজে যদি সরকারি দল বিরোধী দল সমন্বিতভাবে কাজ করে এই জাতির ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। এবং তিনিও সেই কথাটা তার শেষ বক্তব্যে এখানে কনক্লুশন টেনেছিলেন। এটা বার্তা দিচ্ছে সরকারি দল বিরোধী দল জনগণের সমস্যা সমাধানে আন্তরিক হলে জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে। এই আস্থার কারণে এই সমস্যা 2 দিনের মধ্যে মিটে গেছে। আমরা সেই আস্থার রাজনীতি ফিরিয়ে আনতে চাই। আমরা বিরোধী দলের জন্য রাজনীতি করতে চাই না। বিরোধী দল বাংলাদেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা লুটপুট করে খাবে, ওটা না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ঘোষণা দিয়েছি যে ক্ষমতায় যাওয়ার দিন আমাদের যে সহায় সম্পদ থাকবে, ক্ষমতা থেকে বের হয়ে আসার দিন তা কমবে, বাড়বে না ইনশাআল্লাহ। এখন আপনারা দেখেছেন বহু জায়গায় ইতিমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করে ফেলেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? দলীয় লোকদেরকে কেন দিতে হবে? বিভিন্ন জায়গায় নির্বাচন করে জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে, হেরে গেছেন, তাদেরকে আবার বড় বড় জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে জনগণের সাথে এক ধরনের তামসা নয়? আবার বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের চর্চা হবে, আমাদের সন্তানগুলো মানুষ হয়ে পরিপক্ক হয়ে একজন যোগ্য নাগরিক হয়ে বের হবে, সেখানে এখন দলীয় অনুগত লোকদেরকে বিসি, প্রবিসি, প্রক্টর, প্রভোস্ট এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে এখন নিয়োগ দেওয়া হচ্ছে। এগুলোর কোনো জবাব নাই। মনে রাখবেন, কারো পরিকল্পনাই ফাইনাল না, আল্লাহ তাআলার মহা পরিকল্পনা ফাইনাল। এটা যদি ফাইনাল হতো, অতীতের সরকার 15.5 বছরে বড় সুন্দর করে সবকিছু সাজিয়েছিল, কিন্তু না, 2 দিনের মাথায় সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। রংপুরবাসী, আপনারা গর্বিত, আপনারা চিরদিন আমাদের কৃতজ্ঞতা পাবেন। আপনাদের সন্তান সেই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছিল। এখন স্লোগান দিতে হলে আবু সাইদকে মাইনাস করে কোনো স্লোগান বাংলাদেশে হবে না।